আসসালামু আলাইকুম। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটি ইউটিউব চ্যানেল করব এবং সেখানে আমার পূর্বে পড়া কিছু বইয়ের অডিও রেকর্ডিং করব এবং সেই রেকর্ডিংগুলো সেখানে দিব। এর উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই আসলে বই পড়া হয়ে ওঠে না বা সময়ও পাই না। তাই আমরা অনেক সময় কাজের সময় বা যখন আমরা ফ্রি রয়েছি তখন আমরা অডিও বই শুনতে পারি। সেক্ষেত্রে আমরা অনেক কিছু জানতে পারি এবং একটা বই বুঝতে পারি অডিও শোনার মধ্য দিয়ে। এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মূলত আমি আমার পড়া বইগুলোকে আর্কাইভ করার জন্য, অর্থাৎ নিজে রেখে দেওয়ার জন্য এমনটা করতে চাই। আপনাদের মধ্য থেকে কারো যদি আগ্রহ থাকে বইয়ের প্রতি, তাহলে আপনি শুনতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। তো আজকে আমি যে বইটি পড়ব সেই বইটি হচ্ছে, আসলে এটা আমার প্রথম বই পড়া হবে এই চ্যানেলের জন্য। সেটি হচ্ছে 1000 বছরের অব্যক্ত শয়তানের গল্প, এ ব্রিফ হিস্টোরি অফ স্যাটান, কাজী ম্যাক। প্রিয় ঈশ্বর, তোমার আমার প্রেম এ জগৎ বোঝেনি। তুমি যেমন সবার অন্তরে, ঠিক তেমনি আমিও। এ যেন এক অবিচ্ছেদ্য প্রেম, কোটি লক্ষ হাজার বছরের প্রেম কিংবা ইতিহাস। তুমি যেমনই আছো আমিও তেমনই আছি এবং থাকব যতদিন তুমি রবে এই ধরনীতে। ইতি শয়তান। শয়তান শব্দটি আমাদের মনের ভিতরে একটা ভীতিকর চিত্র তৈরি করে। আমরা শয়তানকে কখনো দিব্য চোখে না দেখলেও মনের চোখে দেখি। কল্পনায় যা আসে তা ভয়ঙ্কর, গা শিউরে ওঠা চরিত্র, যা মানুষের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত। মানুষ তাই শয়তান থেকে দূরে থাকে। কিন্তু নির্ঝর নামে এক সাংবাদিক শয়তানকে জানতে তার দিকে ছুটে চলা শুরু করে। যাত্রা শুরু করে কঠিন এক পথে। চারিদিকে অন্ধকার। ক্রমশই অন্ধকার আরও ঘন এবং গভীর হয়ে উঠছে। শরীরের শিরা উপশিরাগুলো মহাকাল যেন গ্রাস করে নিচ্ছে। দম বন্ধ হয়ে আসছে, গলা ফাটিয়া চিৎকার দিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কেউ একজন সজোরে গলা চেপে ধরেছে। অন্ধকার ভেদ করে বহু পরিচিত একটি কণ্ঠ ভেসে আসছে বারবার। কে যেন আওড়ে যাচ্ছে, নির্ঝর, অনেকটা কাছে চলে এসেছো তুমি, আর মাত্র 2টি ধাপ। আমি হাত বাড়িয়ে আছি, তুমি এসে পড়ো আমার কাছে। হঠাৎ চোখ খুলে গেল আমার। ফোন বাজছে, কিন্তু এত সকালে? হ্যালো, কে? ফোনের উপাস থেকে, স্যার আমি বিল্লু। কিরে, এত সকালে ফোন দিয়েছিস কেন? স্যার, কথা কম কইয়া তাড়াতাড়ি রেডি হইয়া বাইর হইয়া পড়েন। আরে বাবা বুঝলাম, কিন্তু যাবোটা কোথায়? স্যার, সোজা মহাখালী গিয়া এনা বাসের টিকিট কাইটটা ময়মনসিংহ রওনা দেন। বিল্লু খুব জোর দিয়ে কথাগুলো বলছে। আচ্ছা ঠিক আছে, তবে তুই কোথায় আর ময়মনসিংহ গিয়ে কি করব? বিল্লু, স্যার এসব বালের পেশাল বন্ধ করেন, আগে আসেন, তারপর সব বলছি। আর আমার নাম্বারে 3000 টাকা বিকাশ করেন, পকেট একদম ফাঁকা। ঠিক আছে, আমি বের হইতেছি, আর প্লিজ তোর মুখের ভাষাটা একটু ঠিক কর। আফটার অল আই এম ইয়োর বস। ওকে, ভাইবা দেখবুনি, আপনি তাড়াতাড়ি বাইর হন। ঘড়িটার দিকে চোখ দিলাম, 7:30 বেজে গেছে। এখনই বিছানা থেকে উঠতে হবে। ওয়াশরুমে যাওয়ার সময় মনে পড়লো একটা ফোন করতে হবে। হ্যালো মাসুদ। জি স্যার, বলেন। ট্যাক্সি নিয়ে কি আপনার বাসার সামনে আসব? কোনো কিছু বলার আগেই মাসুদ বলে দিল, আচ্ছা, তবে খুব দ্রুত চলে আসো, হাতে সময় খুব কম। ফোন রেখে ওয়াশরুমের দরজা খুলতেই আয়নায় নিজের চেহারা দেখে কিছুটা চিন্তায় পড়ে গেলাম। কিছু প্রশ্ন মনকে খোঁচা মারতে শুরু করলো। আমি কে? আমি কি পাগল?
কিসের পিছনে ছুটছি? যার পিছনে দৌড়াচ্ছি আদৌ কি তার অস্তিত্ব আছে? এসব ভাবতে ভাবতে আমার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে বিল্লুর নাম ভেসে উঠছে। ফোনটা কেটে দিলাম। জানি এখন ফোন ধরলে যদি জানতে পারে এখনো বের হয়নি, তাহলেই আবার মুখ খারাপ করা শুরু করে দিবে। ওয়াশরুম থেকে বেরিয়ে চট করে শার্ট প্যান্ট পরে নিলাম, ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। ব্যাগের চেইন লাগাতেই বাড়ির নিচে মাসুদের ট্যাক্সির হর্ন। মাসুদ: স্যার, আইয়া পড়ছি, তাড়াতাড়ি নামেন। রুমটা লক করে নিচে নেমে আসলাম। মাসুদ: স্যার, কোথায় যেতে হবে? ট্যাক্সিতে উঠে মাসুদকে বললাম সোজা মহাখালী, যত দ্রুত পসিবল। মাসুদ: আচ্ছা স্যার। ট্যাক্সি স্টার্ট দিল মাসুদ। মাসুদ: যে আমার 1 মাসের পার্সোনাল ট্যাক্সি ড্রাইভার। বছরের 12 মাসের মধ্যে ডিসেম্বর মাসটা আমি ছুটি কাটাই। আসলে ছুটি কাটানো বললে ভুল হবে, মেইন স্ট্রিম কাজ থেকে বিরত থাকে। হঠাৎ মাসুদ বলে উঠল, স্যার, এত জায়গা রেখে এই চিপাই বাসা নিলেন কেন? তুমি তো জানো আমি ক্রাইম রিপোর্টার, শত্রুর অভাব নেই, প্রতি মাসেই বাসা চেঞ্জ করতে হয়। তা এবার ঘুরতে ঘুরতে পুরান ঢাকার পাকিস্তান মাঠের পাশেই বাসা নিলাম। দেখা যাক কতদিন থাকা যায়। মাসুদ একটু হেসে জবাব দিল, স্যার, এলাকাটার নামটা কিন্তু চরম। সেটাই। স্যার, এত সকালে মহাখালী কি করতে? কোনো ইম্পর্ট্যান্ট কাজ আছে? একটু ঢাকার বাহিরে যেতে হবে। আমি মনে মনে বললাম, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যে কাজের তাড়নায় আমার মগজ উত্তপ্ত কিংবা উন্মাদ হয়ে আছে বহুকাল ধরে। স্যার, চলে এসেছি। আচ্ছা শোনো মাসুদ, দেখো তোমার মোবাইলে একটা নাম্বার টেক্সট করেছি, ওই নাম্বারে 3000 টাকা বিকাশ করে দিও, খুব দ্রুত। আর ফোন সবসময় খোলা রাখবা, আমি ঢাকা এসেই ফোন দিব। কাউন্টার থেকে টিকিট কাটলাম 13 নম্বর গাড়ি সিরিয়াল আসতে এখনো 5 মিনিট। বাস স্ট্যান্ড থেকে পানির বোতল আর কিছু খাবার কিনে নিলাম। দাঁড়িয়ে আছি আর আশেপাশের ছুটে চলা মানুষদের দেখছি, কি অসম্ভব ব্যস্ত তারা। অবশ্য আমারও একই অবস্থা। মাঝে মাঝে মনে হয় আমি কি বেঁচে আছি নাকি মৃত্যুর পরের জীবনে আছি। এসব ঘোরার আন্ডা ভাবতে ভাবতে বার চলে এলো। উঠে বসলাম। সিটটা বেশ ভালোই পড়েছে। সিটে বসতেই বিল্লুর ফোন। স্যার, গাড়িতে উঠেছেন? মাত্র উঠলাম। তুই টাকা পেয়েছিস? বিল্লু: জি স্যার। স্যার, আমি মাসকান্দা বাস স্ট্যান্ডের পাশেই একটা হোটেলে আছি, আপনি এসে একটা ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে বলে ফোন কেটে দিলাম আমি। কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিল। বাসটা ঝিমঝিম করছে, মাথাটা ঝিমঝিম করছে। সারাটা জীবন মনে হয় এভাবেই ছুটতে হবে। বিল্লু না থাকলে কাজটা আরও কঠিন হয়ে যেত। সেই 2013 সালের কথা, যখন শাহবাগ উত্তাল রাজাকারের ফাঁসির দাবিতে। এই আন্দোলনের সূত্র ধরে বিল্লুর সাথে আমার পরিচয়। বিল্লু ছিল প্রথম সারির নেতা, পরে আন্দোলনের মেরে ভিন্ন খাতে টার্ন করছে, টের পেয়ে সব কিছু ত্যাগ করে। প্রচণ্ড ট্যালেন্টেড, বস্তুবাদী ছেলে। ঝামেলা একটাই, অতিমাত্রায় মুখ খারাপ। তাছাড়া অনলাইনে লেখালেখির কারণে মোল্লাদের তোপের মুখে পড়ে যায়। এদিকে নৈতিক কারণে আন্দোলন থেকে সরে আসা, সব মিলিয়ে প্রচণ্ড বিপদে পড়ে যায় বিল্লু। সব কিছু বিল্লু আমাকে জানায়। এদিকে আমিও মনে মনে একটা আদর্শ লোক খুঁজছিলাম আমার এক বিশেষ কাজ সম্পাদন করার জন্য। ব্যাস, চট করে ওকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিলাম। সেই থেকেই দীর্ঘ 4-5 বছর আমার সাথেই। কিন্তু যে কাজের জন্য বিল্লুকে রেখেছি তার কোনোই কুলকিনারা হয়নি এ যাবৎ। তবুও ছেলেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার ফোনটা বেজে উঠল। নিশ্চয়ই বিল্লুর ফোন। হ্যাঁ, যা ভেবেছি। আসলে বিল্লু আর অফিসের কলিগ ছাড়া তেমন কেউ ফোন দেওয়ার মতো নেই। ফোনটা রিসিভ করতেই, স্যার কত দূর? বিল্লু ওপাশ থেকে। এই তো 30 পার হয়েছি। বিল্লু: ওকে স্যার, আমি বাস স্ট্যান্ডেই আছি। চোখ দুটো লেগে আসছে। হঠাৎ বাসের কন্ট্রাক্টর এসে ধাক্কা মেরে বললেন, ওই মিয়া, বাস থেকে নামেন না, যত সব বাসের মধ্যে ঘুমাই হুঁশ থাকে না।
বাস থেকে নামতেই বিল্লু এসে হাজির। বিল্লু, স্যার আসেন, সামনেই অটো ঠিক করে রাখছি। ওকে চল। কোথায় উঠেছিস তুই বিল্লু? স্যার চরম একটা হোটেলে উঠছি। এই মনে করেন এক টিকিটে 2 ছবি। কিছু বুঝলাম না বিল্লুর কথা। বিল্লু অটোতে উঠে বলল, মামা গান্নিপার নাজমা বোর্ডিং। অটো চালক বিল্লুর কথা শুনে মুসকে মুসকে হাসি দিল। তবে আমি এ হাসির রহস্য 15 মিনিট পরেই বুঝতে পারলাম, যখন দেখলাম নাজমা বোর্ডিং এর অপর পাশে বড় সাইনবোর্ডে লেখা, নিরাপদ যৌন জীবনের জন্য কন্ডোম ব্যবহার করুন। রাগে পায়ের রক্ত মাথায় উঠে গেল। কিন্তু খানিক পরেই একটু ভেবে দেখলাম বিল্লুর কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। যাই হোক, বিল্লুর পিছু পিছু হোটেলে প্রবেশ করলাম। প্রবেশ করতেই বিল্লু ম্যানেজারের কাছে গিয়ে আমার নাম এন্ট্রি করে নিল। বিল্লু, স্যার আসেন, আমাদের রুম 3 তলায়, আর যত আকাম কুকাম হয় তা 2 তলায়। চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা তুই কি আর হোটেল পেলি না? বিল্লু, স্যার এইটা কম খরচে পাইয়া গেলাম, মাত্র 100 টাকা ভাড়া, পকেটে টাকাও ছিল না। আর স্যার মাত্র 1 রাইতেরই তো ব্যাপার। ঘড়ির কাঁটায় দুপুর 3:13। শরীরটা খুবই ক্লান্ত। রুমে ঢুকে আমি গোসল সেরে নিলাম। ওদিকে বিল্লু রুমে ঢুকেই শুয়ে পড়েছে। গোসল করার কথা ওকে বলে লাভ নেই। কবে শেষ গোসল করেছে একমাত্র খোদাই জানে। মনে অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু সবার আগে খেতে হবে। বিল্লু, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? স্যার রুমে খাইবেন নাকি বাইরে? না রে, বাইরে আর যেতে ইচ্ছা করছে না, তুই রুমেই নিয়ে আয়। বলার সাথে সাথেই বিল্লু লাফ দিয়ে খাবার আনতে চলে গেল। মাথায় 1000 খানেক প্রশ্ন ঘুরপাক করছে। হঠাৎ বিল্লু এখানে নিয়ে আসলো কেন? তবে কি সঠিক লোকের খোঁজ পেয়ে গিয়েছে? এসব হাজিবাজি কথা চিন্তা করতে করতেই বিল্লু এসে হাজির খাবার নিয়ে। এবার বিল্লু একা নয়, সাথে একটা 14-15 বছরের বাচ্চা। বাচ্চাটির হাতে প্লেট, পানির বোতল। বিল্লু বাচ্চাটিকে 20 টাকার একটা নোট ধরাই দিল। বিল্লু ভাই, কোনো কিছু লাগলে বইলেন। কথাটা বলেই হাসি মুখে বাচ্চা ছেলেটি চলে গেল। বিল্লু খাবারের প্যাকেট খুলে সব কিছু সাজিয়ে নিল। আমি বিল্লুকে বললাম, কি এনেছিস? স্যার শুটকি আর গরুর মাংসের ভুনা। প্রতিউত্তর না দিয়েই খেতে বসে গেলাম। যে পরিমাণ ক্ষুধা লাগছে তাতে এত ভাবাভাবির টাইম নেই। খেতে খেতে বিল্লুকে জিজ্ঞাসা করলাম, বিল্লু এবার খুলে বল সব কাহিনী। স্যার আগে খাওয়া শেষ করেন, তারপর সব বলছি। কিছুক্ষণের মধ্যেই খাওয়া শেষ হয়ে গেল। মাথাটা বালিশে লাগাতেই চোখ দুটো লেগে আসছিল। বিল্লুও আমার পাশে শুয়ে পড়েছে। ঘড়ির কাঁটায় এখন 4:13। হঠাৎ বিল্লুর ফোন বেজে উঠল। হ্যাঁ মনু মিয়া, বলো। ওপাশ থেকে কি কথা হচ্ছে তা বোঝা গেল না। বিল্লু বলল, শোনো মনু মিয়া, টাকা পয়সা লইয়া চিন্তা কইরো না, কাজটা যেন ঠিক মতো হয়, আর কাল আমরা 12টার মধ্যে চলে আসব। এই কথা বলে বিল্লু ফোন রেখে দিল। বিল্লু, মনু মিয়াকে? স্যার মনু মিয়া হইল এখানকার সবচেয়ে নামকরা এক মহিলা তান্ত্রিকের স্বামী। তার বউয়ের নাকি সরাসরি শয়তানের সাথে যোগাযোগ এবং জিনদের শহরে যাতায়াত আছে। জাস্ট গ্রেট বিল্লু। তাহলে কি এবার সত্যিই আমার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে? পূরণ হইব কি হইব না তা কাল সকালেই দেখুন যাইব। স্যার এখন ঘুম দেন, রাইতে কথা হইব। এই কথা বলে বিল্লু চোখ বন্ধ করে ফেলল। আমার মাথা কিছুতেই শীতল হচ্ছে না, শুধু মনে হচ্ছে সকাল কখন হবে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ আজানের শব্দে ঘুম ভেঙে গেল। প্রথমে মনে করেছি মাগরিবের আজান, কিন্তু ঘড়ির টাইম দেখে কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ এশার আজান দিচ্ছে। বিল্লু এখনো মরার মতো ঘুমাচ্ছে। বিল্লুকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুললাম। বিল্লু চল বাইরে থেকে চা খেয়ে আসি। কিছুক্ষণের মধ্যে বিল্লু আর আমি রেডি হয়ে নিচে গেলাম। ময়মনসিংহ শহরটা বেশ জমজমাট। এখানে আগে আসা হয়নি। এই জেলার নাম শুনলেই কেমন যেন খ্যাত খ্যাত লাগতো, কিন্তু এখানকার বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। বিল্লু আর আমি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। বিল্লু একটা সিগারেট ধরালো।
সিগারেটে দুটান মেরেই বিল্লুর জ্ঞান দেওয়া শুরু হলো। স্যার, আপনি কেমনে ক্রাইম রিপোর্টার হইলেন? কেন, কোনো সমস্যা? না মানে স্যার, আপনি ক্রাইম রিপোর্টার কিন্তু সিগারেট খান না, জিনিসটা আসলে যায় না। এসব ফালতু কথা রেখে এবার বলো, ওই ওঝা বা তান্ত্রিক দিয়া কাজ হবে তো? বিল্লু কিছুটা উত্তেজিত হয়ে বলল, স্যার আমি এবার 90% শিওর কাজ হবে। আর 10% কই গেল? মানে স্যার, এই 10% আমার ব্যক্তিগত চিন্তা, কারণ জিন শয়তান এসব বালসাল বলে কিছু নাই। ও আচ্ছা তাই, তুই কিভাবে জানলি যে এসব নাই? দাঁত 32 পাটি বের করে বিল্লু উত্তর দিল, ঠিক আপনি যেভাবে জেনেছেন যে জিন কিংবা শয়তান আছে। চায়ের শেষ চুমুকটা দিয়ে বিল্লুকে বললাম, ওকে, এখন এসব আলোচনা বাদ দে, চল সাইডের দোকান থেকে দুজন বিরিয়ানি খেয়ে নিই, এরপর রাতে রুমে গিয়ে এসব নিয়ে আলোচনা হবে। বিল্লু, চলেন তাইলে যাওয়া যাক, শুনছি ভূতেদের নাকি এসব খাবার পছন্দ। সব কিছু নিয়ে হাসতে নেই, আজ যেটা হাস্যকর হয়তো কাল সেটা চিন্তার বিষয় হতে পারে। বিরিয়ানির দোকানে ঢুকে গেলাম, খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর দুজন পান চিবাইতে চিবাইতে হোটেলের দিকে রওনা দিলাম। পান খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার, বিল্লু জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছে। পুরো মুখটাই নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পরে রুমে চলে এলাম দুজন। ফ্রেশ হয়ে দুজন শুয়ে পড়লাম। বিল্লু, জি স্যার বলেন। কয়টা বাজে দেখো তো? স্যার 11:30। আচ্ছা বিল্লু, জিন শয়তান এগুলো কি সত্যিই নাই? কোনোভাবেই পসিবল না স্যার। তাহলে এই যে মানুষকে ভূতে ধরে আর উইজা বোর্ড, এ ব্যাপারটা বাকি। আমি অনেককে দেখেছি আত্মা হাজির করছে এভাবে, আমার বি হাজির করছে। ওই উইজা বোর্ড বি সালরে বিজ্ঞানের ভাষায় ইডিওমোটর ইফেক্ট বলে। ব্যাপারটা একটু খুলে বল বিল্লু। ওকে স্যার, তার আগে একটা বিড়ি ধরাইলই, ধোয়া মগজে না গেলে আমার মাথা গলে না। এই বলে বিল্লু সিগারেট ধরিয়ে টান মারতে মারতে বলতে শুরু করলো, স্যার তবে শোনেন নাই এই উইজা বোর্ডের ভাওতাবাজি। এই উইজা বোর্ড মৃত আত্মাদের হাজির করার সবচেয়ে সহজ প্রসেস। এই পদ্ধতি অনেক পুরাতন হলেও 1840 কিংবা 1850 সালের দিকে ইহা খুব জনপ্রিয় হয়ে ওঠে। এটার পদ্ধতি অনেক সোজা। বোর্ডে ইংরেজি বর্ণমালার অক্ষর, নাম্বার এবং হ্যাঁ না উত্তর বিশিষ্ট কিছু শব্দ থাকবে। এবার কিছু লোক একটা কাঠের বস্তু হাতে রাখবে, যাকে প্ল্যানসেট বলা হয়, এবং অশরীরীদের ডাকতে থাকবে। তারপর আত্মা চলে আসলে তাকে জীবিত মানুষেরা কিছু প্রশ্ন করবে। সেই প্রেতাত্মা তখন জবাব দেবে ওই প্ল্যানসেট নামক বস্তুটিকে এক অক্ষর থেকে অন্য অক্ষরে সরিয়ে নিয়ে বানান করে করে। হ্যাঁ বুঝলাম, এগুলা তো জানা কথা, তোর পয়েন্টটা কোথায়? স্যার, খেলা তো এখনো শেষ হয় নাই, মাত্র ইন্ট্রোডাকশন হচ্ছে। এই বলে বিল্লু আবার বলতে শুরু করলো, আচ্ছা স্যার, এবার আসি আরেকটা পদ্ধতি, যেটার নাম টেবিল টিল্টিং বা টেবিল ঝাঁকুনি পদ্ধতি। এই পদ্ধতিতে অনেকজন টেবিলের উপর 2 হাত স্থাপন করবে, তারপর গভীর ধ্যানের মাধ্যমে একজন মৃত ব্যক্তির আত্মাকে আসতে আমন্ত্রণ করবে। সেই মৃত আত্মা টেবিলের নিচে এক ঝাঁকুনি দিয়ে উঠে আসবে। কখনো কখনো আত্মার জোর বেশি হয়ে গেলে টেবিল খানিকটা মেঝে হতে শূন্যে উঠে যাবে। কি স্যার, এসব গল্পই তো আপনি শুনেছেন কিংবা দেখেছেন? এগুলা তো সব সত্যি, আমি নিজ চোখে দেখেছি। বিল্লু, বীর মাথা আপনি, সাংবাদিক হইলেন কেমনে? মাঝে মাঝে মনে হয় আপনার মাথায় মগজের পরিবর্তে অন্ধকার। যাই হোক, এই উত্তর পেতে আপনাকে যেতে হবে মাইকেল ফ্যারাডের কাছে, যিনি এসব ঘোড়ার ডিম নিয়ে রিসার্চ করেছিলেন। তিনি অতি বুদ্ধিমত্তার সাথে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন টেবিলের এই নিয়ন্ত্রণহীন নড়াচড়া আসলে ইডিওমোটর প্রভাব। এটা হচ্ছে সেই অবস্থা যখন অটো সাজেশন ক্ষমতার প্রভাবে আমাদের অচেতন মন বিভিন্ন আদেশ নির্দেশ গ্রহণ করতে শুরু করে।
এবং সেই সাজেশন অনুযায়ী অবচেতন মন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে নির্দেশ দেয়। এই নড়াচড়া অবচেতন মনের নির্দেশে হয় বিধায় পুরোটা অনৈচ্ছিক। প্লাঞ্চের শুরুর আগেই লোকেরা ধরে নেয় টেবিল নড়াচড়া করবে। সেটা মনের অজান্তেই অটো সাজেশনের মাধ্যমে অবচেতন মনে পৌঁছে যায়। এই অবচেতন মনের সাজেশনের ফলে একরকম 4-5 জনের পেশি নড়াচড়ায় শিকার হয়। তখন সেই 5 জনের 10টা হাতের অনৈচ্ছিক নরণচরণে টেবিল যে উইরা গিয়া চাঁদে যায় না, এটাই অনেক। আচ্ছা, এটা না হয় বুঝলাম, কিন্তু ভূতে ভর করা ব্যক্তির বিষয়টা কি? এগুলো তো আমি নিজ চোখে দেখেছি, এমনকি তারা অনেক অজানা তথ্যও দিতে পারে। বিল্লু: ওকে, এই টার্মটিকে বলে অটোমেটিজম। এটা সম্পর্কে আপনি আগে শুনেছেন? না, একটু খুলে বল ব্যাপারটা। বিল্লু আবার বলতে শুরু করলো। আত্মাদের সাথে যোগাযোগের এই উপায়টাকে বলে চ্যানেলিং। এটাই হলো মানব সভ্যতার ইতিহাসের আত্মাদের সাথে যোগাযোগের সবচেয়ে পুরাতন পদ্ধতি। চ্যানেলিং ব্যাপারটা হইল একদম শান্ত মনে প্রথমে ধ্যানে বইতে হইব, এরপর আত্মা ডাকতে হইব। কিছুক্ষণ পরে আত্মা যে ধ্যান করতেছে তার ঘাড়ে আইয়া পড়ব, তারপর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকব। যেমন যেই যে নাইট নামক এক মিডিয়াম দাবি করেছিল সে নাকি রামথা নামক এক 35,000 বছরের পুরনো আত্মার সাথে যোগাযোগ করেছিল এবং সেই আত্মা নাকি হারিয়ে যাওয়া নগরী আটলান্টিসের বাসিন্দা ছিল। বুঝলাম, এগুলা যে এসব লোকজন করতে পারে সেটা আমি নিজে দেখেছি। একবার আমার আরবি পড়ানো হুজুর তার পালিত জিন ডেকেছিল এবং তার থেকে বিভিন্ন অজানা তথ্য আমাদের জানিয়েছিল। বিল্লু: আফসোস। কিসের আফসোস? আফসোস হইল সারাটা জীবন শুধু টেক্সচুয়াল বই মুখস্থ করে পাশ করছেন, মগজটারে আর জায়গায় খাটান নাই। এই জন্যই তো তোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই না। একটা কিছু জানতে চাইলে 100টা কথা শোনাস। স্যার, রাইগেন না। প্রথমেই তো কইছি এইটার নাম অটোমেটিজম। অটোমেটিজম হইল যেখানে ভূত ভর করা ব্যক্তি কি কইতাছে সেই ব্যাপারে তার কোনো খেয়ালই থাকে না। কারণ সাইকিক যখন ধ্যানে বসে তখন শুরুতেই সে সব কিছু ছেড়ে ফেলে, মনকে প্রস্তুত করে যেন তার উপর ভূত ভর করে। এরপর আত্মা বা জিন বা ভূত ভর কইরা কথা কইতে থাকে। আসলে কাহিনী অন্য জায়গায়। এখানে সাইকিক তার অবচেতন মনের অনেক গহীনে চলে যায়। আমজনতা মনের এত গহীনে যাইতে পারে না, কিন্তু যে ডুব দিতে পারে সে জানে সেইখানে চিন্তা ভাবনা কত বিচিত্র। কতবার যে আপনি জীবনে প্রায় শূন্য হতে উড়ে আসা আইডিয়া থেকে অনুপ্রেরণা পাইছেন তার হিসাব নাই। মুদ্রা কথা হইল মস্তিষ্কের অবচেতন অংশটাকে উত্তম কাজে লাগানো। বুঝলাম তোর সব কথা। এবার মনে কর এসব ভুতুরের সমস্যা সব মানসিক। ভূত মানুষের উপর ভর করে না, কিন্তু এটার মাধ্যমে তো প্রমাণিত হয় না যে জিন বা আত্মা বলতে কিছু নাই। বিল্লু শোয়া থেকে কিছুটা বিরক্তি ভাব নিয়ে উঠে বসলো। শোনেন স্যার, সাগু টাইপ কথা বাদ দেন। মনে করলাম এটা দ্বারা প্রমাণিত হয় না যে জিন বা আত্মা নাই, কিন্তু আপনিও তো প্রমাণ করতে পারছেন না তার অস্তিত্ব। কোনো কিছুর অস্তিত্ব অযথা মেনে নেওয়া তো এক বোকামি টাইপ। বুঝলাম, সেই সাথে একচেটিয়া অ্যাডভান্স ছাড়া তা অস্বীকার করাও, এভিডেন্স ছাড়া তা অস্বীকার করাও তো এক টাইপ বোকামি, তাই না? এক সময় অনেক কিছুই বিজ্ঞান জানতো না। মানুষ প্রথমে অনুমান করেছে, তারপর কিছু মানুষ সেই অনুমানের সত্যতা খুঁজে বের করতে চেষ্টা করেছে, তারপর তারা প্রকৃত সত্য কিংবা আপেক্ষিক সত্যের কাছে যেতে পেরেছে। এমতো অবস্থায় যদি আমরা আত্মা কিংবা জিনদের ব্যাপারটা উড়িয়ে দিই তবে আমি সেটা বিজ্ঞানের পরিপন্থী মনে করি। বিল্লু গালি দিয়ে শুরু করলো। সি মকসেদ, ভাববাদীরা যখন বিজ্ঞান মারায় তখন আমার মাথার মগজ অন্ধকোষে পরিণত হয়। দেখ বিল্লু, স্লেজিস অফ করে উত্তর দে। উত্তর একটাই, ভূত জিন বা আত্মার কনসেপ্ট কাদের, ভাববাদী নাকি বস্তুবাদীদের?
অবশ্যই ভাববাদীদের। বিল্লু দাঁত বের করে উত্তর দিল, তাইলে তা প্রমাণের দায়িত্ব তাদের। যেদিন সশরীরে দেখাতে পারবেন সেই দিন অস্তিত্ব স্বীকার করে নেব। ইউ নো স্যার, উইথআউট এক্সপেরিয়েন্স হিউম্যান ব্রেইন ইজ লাইক টিবুলার আশা। বুঝলাম, কিন্তু সব কিছু কি আমরা সেন্স পারসেপশন দিয়ে বুঝতে পারি? আই থিঙ্ক উই হ্যাভ সাম ইনেট আইডিয়া। আর তুই যে আত্মার অস্তিত্বের কথা উড়িয়ে দিলি, বিজ্ঞানী নীল সুইডিস, যিনি মানবাত্মার ওজন 21 গ্রাম নির্ণয় করেছেন। আর আত্মার অস্তিত্ব থাকলে জিনের অস্তিত্ব কিংবা অশরীরী তো থাকতেই পারে। আর কই যাইতাম, ফুটপাতেতে বিজ্ঞানের বই কিনা পড়লে এমনি হয়। নীল সুইডিসের এ পরীক্ষার প্রচুর ত্রুটি ছিল। ইভেন যুক্তি প্রমাণের থেকে উনি প্রচুর আবেগ এবং বিশ্বাসের আশ্রয় নিয়েছেন। এসব নিয়ে আর বলতে ভালো লাগতেছে না। সকালে উঠতে হইব, কালকেই প্রমাণ হইব আছে কি নাই। এখন ঘুমান। রাত 3:13। আর মাত্র 5 মিনিটের মধ্যে বিল্লু গভীর ঘুমে চলে যায়। কিভাবে মাথায় আসে না। পুরোপুরি ফুল স্পিডে নাক ডাকা শুরু করেছে। মাঝে মাঝে মনে হয় ঈশ্বর আমাকে কেন এত অস্বাভাবিক করে সৃষ্টি করেছেন। কিছুদিন আগেই খুব কম ঘুম হওয়ার কারণ জানতে ডাক্তার দেখিয়েছিলাম। ফলাফল খুবই হতাশাজনক। আমার রক্তে নাকি মেলাটোনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম। মেলাটোনিন হরমোন একজন ব্যক্তির ঘুম সংক্রান্ত যাবতীয় কাজের জন্য দায়ী। এটা নিঃসৃত হয় মস্তিষ্কের পিনিয়াল প্রান্ত থেকে, আর আমার পিনিয়াল প্রান্ত স্বাভাবিক মানুষের থেকে 3 গুণ ছোট। মনে হচ্ছে আজকে রাতটা একটু বেশি দীর্ঘ। আসলে কালকের ব্যাপারটা আমাকে তাড়িত করছে, চোখের পাতা লাগতে দিচ্ছে না। এই অদ্ভুত ইচ্ছার পিছন পিছন ছুটতে ছুটতে হয়তো একদিন মারাই যাব। বিল্লু কথা বলা শুরু করলে নিজেকে খুব অসহায় লাগে। কত কিছু যে জানি না এই জগৎ সম্পর্কে। মাঝে মাঝে ওর যুক্তি শুনলে মনে হয় এসব আত্মা বা জিন বলে কিছুই নেই। কিন্তু সব কিছু কি রিজন দিয়ে পাওয়া যায়? অ্যারিস্টটল বলেছেন, কজ ক্যানট গো ইনফিনিটলি, দেয়ার মাস্ট বি এ ফাইনাল কজ। অ্যারিস্টটলের কথা বিল্লুকে বলে লাভ নেই। দেখতেই পারে না লোকটাকে। দাসপ্রথার ভূত বলে চালিয়ে দেবে, আর মাঝখানে আমার গালিগালাজ সহ্য করা লাগবে। এসব চিন্তা এখনই থামাতে হবে, একটু ঘুমাতে হবে, তা না হলে ক্লান্ত হয়ে যাব কাল। চোখ দুটি লেগে আসছে আর ধীরে ধীরে মৃত্যুর জগতে মনে হচ্ছে প্রবেশ করছি। একটু আলোর খোঁজ আমি ছুটে বেড়াচ্ছি, কিন্তু যতই আলোর খোঁজার চেষ্টা করছি ততই মনে হচ্ছে আরও অন্ধকারে পতিত হচ্ছে আমার শরীর। দূর থেকে সেই চেনা আওয়াজ আবার ভেসে আসছে, নির্ঝর, খুব কাছে চলে এসেছো তুমি। তুমি আমার হাতটা বাড়াও, আর তো মাত্র 2টা ধাপ। চলে এসো নির্ঝর, আমি তোমার সাক্ষাতের জন্য বহুকাল ধরে অপেক্ষায় আছি। শব্দগুলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর সহ্য করতে পারছি না, প্রচণ্ড যন্ত্রণা।